সব ভালো পাত্রই কিন্তু আসলেই ভালো হয় না। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মাম্পি আর রাহুলের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। মাম্পি পড়াশোনা শেষ করে এখন একটা বেসরকারি সংস্থায় চাকরি করছে। মা বাবার একমাত্র মেয়ে মাম্পি ছোট থেকেই খুবই আদরের মেয়ে, সর্বসময় সারা বাড়ি আনন্দে মাতিয়ে রাখত। ছোট থেকেই পড়াশোনায় সে খুবই ভালো ছিল। মেধাবী ছাত্রী মাম্পি গ্র্যাজুয়েশন শেষ করার পর একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি সেই চাকরিতে সে ঢুকে পড়ে। মাম্পির বাবা পরিমলবাবু একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সব মিলিয়ে ওনাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ ছিল না। মাম্পির বয়স এখন 24 বছর। ফলে তার মা বাবা ঠিক করলেন এবারে তাকে একটা সুপাত্রের হাতে তুলে দেওয়া উচিত। মাম্পি তো ছোট থেকেই মা বাবার ভীষণ বাধ্য মেয়ে ছিল, সেহেতু সেরকমভাবে তার পছন্দ করা কেউ ছিল না। তার ইচ্ছা ছিল মা বাবার পছন্দ করা ছেলের সাথেই সে বিয়ে করবে এবং তার সাথেই বাকি সারাটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেবে। ফলে মাম্পির বিয়ের জন্য পরিমলবাবু এবং ওনার স্ত্রী পাত্র দেখাশোনা করতে শুরু করলেন। হঠাৎই একজনের কাছ থেকে মাম্পির মা খোঁজ পেলেন শহরের এক নামকরা উকিল ধনঞ্জয় চক্রবর্তীর একমাত্র ছেলে রাহুলের। একটু আধটু খোঁজ খবর নিয়ে মাম্পির মা এবং বাবা জানতে পারলেন যে ধনঞ্জয় চক্রবর্তীর একমাত্র ছেলে রাহুল ছেলে হিসেবে বেশ ভালোই। বাবা একজন নামকরা উকিল এবং ছেলেও এখন বাবার সাথে সাথেই ওকালতি করছে। আর কিছুদিনের মধ্যেই বাবার মতো বড় মাপের উকিল হয়ে উঠবে রাহুল। এছাড়াও তাদের আর্থিক অবস্থাও বেশ ভালো। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই তাদের। দুই একটা জায়গায় খোঁজ খবর নিয়ে মাম্পির মা বাবা এতটুকুই জানতে পেরেছিলেন। কিন্তু এতটুকু জানা মাত্রই মাম্পির মা স্থির করে নিলেন যে এর থেকে ভালো ছেলে হয়তো আর পরে পাওয়া যাবে না, কারণ ভালো সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। সেই কারণেই তিনি মাম্পির জন্য এই পাত্রই স্থির করে ফেললেন। আর তাছাড়া রাহুলকে দেখতেও বেশ ভালোই ছিল। মাম্পিকে যখন পরিমলবাবু এবং ওনার স্ত্রী রাহুলের কথাবার্তা বললেন, মাম্পি তখন কোনো রকম আপত্তি জানায়নি। আর আপত্তি জানানোর কোনো কারণও ছিল না যদিও বা, কারণ সে চেয়েছিল তার মা বাবার পছন্দ করা ছেলের সাথেই সে বিয়ে করবে। বিয়ের জন্য যখন রাহুলের বাড়ি থেকে তার মা বাবা এবং রাহুল সকলেই মাম্পিদের বাড়িতে এসেছিল, তখন রাহুলকে দেখে মাম্পির এবং তার মা বাবার সকলেরই বেশ পছন্দ হয়েছিল। রাহুল মাম্পির বাবার সাথে নাকি ইংরেজিতে কথাবার্তা বলতো, যেটা মাম্পির মায়ের আরও মন কেড়ে নিয়েছিল। যতই হোক শিক্ষিত জামাই বলে কথা। ফলে বিয়েটা সেখানেই ওনারা ঠিক করে ফেলেছিলেন। দুই বাড়ির সম্মতিতে বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেল। পাকা কথা হওয়ার মাস দুয়েক পর ছিল বিয়ের তারিখ। এই 2 মাসের মধ্যে মাম্পি কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম কথাবার্তাও শুনেছিল রাহুলের ব্যাপারে। মাম্পিদের পাশের বাড়ির প্রতিবেশী কাকিমাই মাম্পিকে নাকি বলেছিল ছেলেটা নাকি খুব একটা সুবিধার না, একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে বিয়েটা করতে। মাম্পি কথাটা বাড়িতে নিজের মা বাবাকে জানিয়েছিল, কিন্তু তাতেও খুব একটা বেশি লাভ হয়নি। সেই মুহূর্তে মাম্পির মা মাম্পিকে বলেছিলেন, বিয়ের আগে এরকম একজন মানুষেরা এক এক রকম কথা বলে। আর তাছাড়া আমি ভালো মতো খোঁজ নিয়েই দেখেছি, এরকম সুপাত্র কখনোই হাতছাড়া করা যায় না। দেখতে শুনতেও ভালো, শিক্ষিত একজন ছেলে, তার উপরে মোটা টাকা মাইনে পায়। আর তাছাড়া তোর বাবার সাথে তো সবসময় ইংরেজিতেই কথা বলতে শুনেছে, বেশ ভালো লাগে সেটা শুনতে। এই কথার উপরে যখন মাম্পি প্রতিবাদ করতে গিয়েছিল, অর্থাৎ মাম্পি বলেছিল ইংরেজি জানা থাকলে যে সবসময় মানুষ ভালো হবে সেটা কিন্তু নয় মা, তখন মাম্পির মা বেশ ধমকের স্বরে মাম্পিকে বলেছিল, তুই জানিস না তুই ভালো মেয়ে বলে সবাই তোকে হিংসা করে, আর তুই ওই প্রতিবেশী কাকিমার কথা শুনে আমার মুখের ওপর তর্ক করছিস। তোর ভালো ঘরে বিয়ে হচ্ছে বলে কিন্তু সকলের হিংসে হয়, এটা মাথায় রাখবি। কাজেই বিয়ের আর কয়েকটা দিন বাকি, এই কয়েকদিন তোকে খুব একটা বেশি বাইরে বেরোতে হবে না। এই কথা বলে মাম্পির মা সেদিনের মতো মাম্পির মুখ বন্ধ করে দিয়েছিলেন। এরপরে সেই বিয়ের দিনে বেশ ধুমধাম করেই মাম্পি আর রাহুলের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের পর মাম্পির মা বাবা, বিশেষ করে মাম্পির মা, নিজেদেরকে নিয়ে খুবই গর্ববোধ করছিলেন যে এত ভালো একটা পরিবার, একজন ভালো পাত্রের সাথে ওনারা
নিজের একমাত্র মেয়ের বিয়ে দিতে পেরেছেন। ওনারা এটাও ভাবছিলেন যে সারা জীবনের জন্য অন্তত ওনারা নিশ্চিন্ত হয়ে গেলেন মেয়েটাকে নিয়ে। কাজেই সবার কাছে ওনারা মাম্পির শ্বশুরবাড়ির গুণগান করতেন। বিয়ের পরে মাম্পিও সকলের সাথে বেশ মানিয়ে গুছিয়ে সংসার করতে শুরু করলো। বন্ধুবান্ধবদের সাথে যখন কথাবার্তা হতো তখন মাম্পিও শ্বশুরবাড়ির গুণগান করতে ছাড়ত না। এমনকি রাহুলও বিয়ের পরপর মাম্পিকে খুব ভালোবাসত। মাম্পির মনেও রাহুল একটা বেশ বড় জায়গা করে নিয়েছিল। রাহুলকে খুব ভালোবাসতে শুরু করেছিল মাম্পি। এছাড়াও মাম্পির শ্বশুর শাশুড়িও ভালো মানুষ ছিলেন। সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল মাম্পির জীবন। কিন্তু ঠিক 1.5 থেকে 2 মাস এভাবে কাটার পরেই মাম্পি রাহুলের আসল রূপটা দেখতে পেল। যেদিন রাহুল প্রথম নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরল সেদিন। প্রথম কয়েকদিন ব্যাপারটা মাম্পি মানিয়ে নিয়েছিল। রাহুলের মা মাম্পিকে বুঝিয়ে বুঝিয়ে বলতেন, ছেলে মানুষ তো, এরকম একটু আধটু হয় বৌমা, মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে সেই আশাতেই মাম্পি মুখ বুজে সব সহ্য করে নিচ্ছিল। কিন্তু এই একই ব্যাপার যখন প্রতিনিয়ত হতে শুরু করলো, অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মধ্যরাতে রাহুল নেশায় চুর হয়ে বাড়ি ফিরত, তখন দীর্ঘদিন যেতে যেতে ব্যাপারটা মাম্পির অসহ্যকর লাগতে শুরু করলো। সে যখন এই সব কিছুর প্রতিবাদ করতে লাগলো, তখনই শুরু হলো তার উপর শারীরিক নির্যাতন। রাহুল মাম্পির গায়ে হাত ওঠাতে শুরু করলো। এইভাবে প্রতিদিনই প্রায় তাদের মধ্যে ঝামেলাঝাটি, মারধর এইসব চলতে থাকতো। তা সত্ত্বেও সবটা মুখ বুজে মেনে নিয়েছিল মাম্পি, শুধুমাত্র সংসারটা বাঁচিয়ে রাখার তাগিদে। কারণ সে রাহুলকে খুব ভালোবেসে ফেলেছিল। সব একদিন ঠিক হয়ে যাবে এবং তারা দুজনে একসাথে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করবে, এই আশাতেই মাম্পি প্রতিদিন সবকিছু মুখ বুজে সহ্য করত। একদিন মাম্পির শ্বশুরবাড়ির পরিচারিকা লতা মাম্পির গালে লাল হয়ে যাওয়া চড়ের দাগ দেখতে পেয়ে কাজ সারতে সারতে মাম্পিকে বলল, বৌদি, দাদা তোমাকে রোজ মারে না? মাম্পিকে চুপ করে থাকতে দেখে লতা আবারও বলে উঠল, তুমি সব জেনে শুনে কেন যে বিয়েটা করতে গেলে ভগবানই জানেন। সবই তো জানতে দাদার গুণগান। এই কথা শুনে মাম্পি একটু অবাক হয়ে লতাকে জিজ্ঞাসা করল, সব জেনে শুনে বলতে কি জানি আমি? লতা তখন মাম্পিকে বলল, তুমি জানতে না দাদা কোনো উকিল টুকিল না, মাধ্যমিকটাও মনে হয় ঠিকঠাক মতো পাশ করেনি দাদা। আর তুমি তো শুনেছি খুব শিক্ষিতা, বড় অফিসে চাকরি করতে বিয়ের আগে। তাহলে সব জেনে শুনে এই বেকার মদ মাতাল ছেলেটাকে কেন বিয়ে করতে গেলে? এটা শোনা মাত্রই মাম্পি যেন সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার মাথায় যেন আকাশটা ভেঙে পড়েছিল সেই মুহূর্তে। সে সঙ্গে সঙ্গে ছুটে গেল তার শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে গিয়ে ওনাকে মাম্পি বলল, মা, জেনে শুনেই আপনার এইরকম একটা ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিতে আপনাদের একটাবারও বিবেকে বাঁধল না? মাম্পির শাশুড়ি তখন মাথা নিচু করে মাম্পিকে খুবই লজ্জার স্বরে বললেন, ভেবেছিলাম বিয়ের পর রাহুলটা শুধরে যাবে, কিন্তু এখনও আশা ছাড়িনি, জানো তো বৌমা। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। শাশুড়ির এই কথা শুনে সেদিন মাম্পি আর কিছু বলতে পারেনি। শুধুমাত্র সেও মুখটি বুজে পড়ে রইল সব একদিন ঠিক হয়ে যাওয়ার আশায়। কিন্তু সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরিবর্তে দিন দিন যেন আরও বিগড়ে যাচ্ছিল। প্রথমে মাম্পি নিজের বাড়িতে কিছু জানায়নি সংসারটাকে বাঁচানোর জন্য, কারণ তার বাবা জানতে পারলেই মেয়েকে এখান থেকে নিয়ে গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে রাহুলকে। কিন্তু পরবর্তীকালে যখন রাহুল মাম্পির মা বাবাকেও ছাড়ল না গালিগালাজ করতে, তখন ওনারা বুঝতে পারেন আদরের জামাইয়ের আসল মুখোশটা। পরবর্তীকালে রাহুল মাম্পিকে আর বাপের বাড়িতেও যেতে দিত না এবং ফোনে কারোর সাথে কথাও বলতে দিত না। ফোনে যদি মাম্পি নিজের মা বাবার সাথে কখনো কথা বলতো, তাহলে রাহুল ফোনের এপার থেকে ওই পারে মাম্পির মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও ছাড়ত না। একদিন আর থাকতে না পেরে বাধ্য হয়ে মাম্পি নিজের মাকে ফোনে বলেই ফেলল, মা, তোমাদের জামাই যে তোমাদের গালিগালাজটা করে সেটা কি ইংরেজিতে করে নাকি বাংলাতেই করে মা? খুব ভালো লাগতো না তোমার ওর ইংরেজি কথাবার্তা শুনে? এখন ভালো লাগছে গালিগালাজগুলো? একথা শুনে ফোনের ওপার থেকে মাম্পির মা শুধুমাত্র হাউমাউ করে কেঁদেছিলেন। বিয়ের 1.5 বছর এইভাবেই কেটে যাওয়ার পরেও যখন আর কিছু শোধরালো না, বরং আরও সব কিছু বিগড়ে গেল, তখন মাম্পি শেষমেশ সিদ্ধান্ত নিল এই সংসার সে আর করবে না। যেদিন সে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে নিজের বাপের বাড়ি চলে আসছিল,
সেদিন মাম্পির বাবা মাম্পিকে ফোন করে বললেন, আমি কি গিয়ে তোকে গাড়ি করে নিয়ে আসবো মা? মাম্পি সেদিন মনে এক বুক ভর্তি রাগ নিয়ে তার বাবাকে উত্তরে বলেছিল, তোমার আর মায়ের বোকামির জন্য 1.5 বছর ধরে একটা ছেলের হাতে প্রচণ্ড মার খেয়েছি বাবা, কিন্তু আমার বাড়ির ঠিকানাটা আমি ভুলে যাইনি, এখনও একাই যেতে পারবো। এই বলে সেদিন মাম্পি মনে অত্যন্ত রাগ নিয়ে ফোনটা রেখে দিয়েছিল। তারপর ব্যাগপত্র গুছিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা শ্বশুর শাশুড়িকে বলেছিল, নিজের ছেলেটাকে আগে সুস্থ করে তুলুন, আপনাদের ছেলে মানসিকভাবে ভীষণ পরিমাণে অসুস্থ, তারপরে কোনো সুস্থ মেয়ে দেখে ওর বিয়ে দেবেন। অযথা আপনাদের অসুস্থ ছেলেটাকে কোনো সুস্থ মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভালো মেয়েটার জীবন নষ্ট করবেন না। এই বলে মাম্পি সেদিন শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মাম্পির শ্বশুর শাশুড়িও মুখ ফুটে আর কিছু বলতে পারেননি, কারণ ওনারা জানেন যে সম্পূর্ণ দোষটা ওনাদের নিজেদেরই। তারপর বাড়িতে ফিরে আসার পর মাম্পি রাহুলকে ডিভোর্স লেটার পাঠায়, কিন্তু শত চেষ্টা করেও বা শত চেয়েও মাম্পি বিয়ের আগের জীবনটা আর ফিরিয়ে আনতে পারে না। শুধুমাত্র নিজের ঘরে বসে বসে জানলার থেকে বাইরের দিকে তাকিয়ে সে কাঁদতো আর ভাবতো কতটাই না ভালো ছিল বিয়ের আগের জীবনটা। মা বাবার কথায় জোর করে একটা ছেলেকে বিয়ে করে ভালো জীবনটা নিজের হাতে নষ্ট করে দিল সে। বন্ধুরা, ভালো পাত্র কিনা বিচার করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মেয়ের বিয়ে দেওয়ার আগে খুব ভালোভাবে পাত্রের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, শুধু টাকা পয়সা থাকলে এবং দেখতে সুন্দর হলেই সব মানুষ কিন্তু মানুষ হয় না, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকাটাও খুবই জরুরি। তৃতীয়ত, তাড়াহুড়ো করে করা যে কোনো কাজ সবসময় অসফলতাই ডেকে আনে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।